কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আস্তে আস্তে একটু একটু করে পড়াশোনা শুরু করছো। আমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছি। আমরা শুরু করেছি ক্লাস 7-এর ইতিহাস দিয়ে। ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সিলেবাসে থাকা প্রথম যে অধ্যায়টি, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায়টি থেকে বেশ কয়েকটি ব্যাখ্যামূলক ক্লাস কিন্তু আমরা করে ফেলেছি, যেখানে আমরা জেনেছি প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ সম্পর্কে, বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক সম্পর্কে এবং বাংলার পাল রাজত্ব সম্পর্কে। এখনও যদি সেই ভিডিওগুলো তোমরা দেখে না থাকো, অবশ্যই আগে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু আজকে আমি যে অংশটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না। বিশেষ করে পাল রাজাদের রাজত্ব এই অংশটা যদি তোমরা জেনে থাকো তবেই তোমরা বুঝতে পারবে আজকে আমি কোন অংশটা পড়াচ্ছি। আজকে আমরা জানবো ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে এবং কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। আগের দিনের ক্লাসে পাল রাজাদের রাজত্ব সম্পর্কে পড়াতে গিয়ে এই অংশ দুটির উল্লেখ আমি তোমাদেরকে করেছিলাম এবং বলেছিলাম এই অংশ দুটি থেকে আলাদা করে তোমাদের প্রশ্ন আসতে পারে, তাই এই অংশ দুটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আলাদা করে এই অংশ দুটির ব্যাখ্যামূলক ক্লাস তোমাদেরকে নিচ্ছি। প্রথমেই আমরা জানব ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে। যারা আমার আগের ক্লাসটি করেছো তারা অবশ্যই জানো যে এই ত্রিশক্তি সংগ্রাম কবে সংঘটিত হয়েছিল, অর্থাৎ কোন রাজার রাজত্বকালে সংঘটিত হয়েছিল। আমরা জানি পাল রাজা, দ্বিতীয় পাল রাজা ছিলেন ধর্মপাল। এই ধর্মপাল জড়িয়ে পড়েছিলেন ত্রিশক্তি সংগ্রামে। নামেই বলা হয়েছে ত্রিশক্তি, তার মানে এখানে তিনটি শক্তি ছিল যাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই তিনটি শক্তির মধ্যে একটি শক্তির কথা তো আমরা আগেই জেনেছি। একটি শক্তি ছিল পাল রাজারা। পাল রাজা ধর্মপাল এই যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। তাহলে পাল রাজারা ছাড়াও আরও দুটি রাজবংশের রাজা নিশ্চয়ই ছিল যারা এই যুদ্ধে লিপ্ত হয়েছিল। তারা কে ছিল? তারা ছিল পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজবংশ। তাহলে তিনটি রাজবংশ কারা কারা হলো আরও একবার বলছি, ভালোভাবে মন দিয়ে শোনো। প্রথম ছিল পাল রাজারা, বাংলার পাল রাজা। দ্বিতীয় ছিল পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং তৃতীয় ছিল দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। অর্থাৎ তিনটি রাজশক্তি, একটি আসছে পূর্ব দিক থেকে, একটি পশ্চিম দিক থেকে এবং অন্য আরেকটি রাজশক্তি আসছে ভারতের দক্ষিণ দিক থেকে। কোন অঞ্চলটা জয় করার জন্য আসছে? আমরা আগের দিনই বলেছিলাম আসছে কনৌজ জয় করার জন্য। কেন এই তিনটি রাজশক্তি কনৌজ দখল করতে গেল? তারা কি অন্য কোনো জায়গা খুঁজে পেল না সেই সময় দখল করার জন্য? তারও একটি কারণ আছে, আমি শশাঙ্ক পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম। যেমন প্রাচীন ভারতের ইতিহাস পড়ার সময় তোমরা জেনেছিলে যে মগধ একসময় ছিল সব শক্তির কেন্দ্র। যেই রাজা মগধে রাজত্ব করতেন তিনি ভারতের সার্বভৌম রাজা হিসেবে প্রতিষ্ঠা পেতেন। একই রকমভাবে যখন গুপ্ত রাজবংশের পতন ঘটে এবং তার পরবর্তীকালে আসে হর্ষবর্ধন, হর্ষবর্ধনের কথা আমরা আগে জেনেছি। হর্ষবর্ধন এবং শশাঙ্কের মধ্যে সংঘাতের কথাও আমরা জেনেছি। এই সময়টাতে হর্ষবর্ধনের রাজধানী যে কনৌজ, এই কনৌজের প্রতিপত্তি খুব বৃদ্ধি পায় এবং রাজনৈতিকভাবে এর গুরুত্ব বেড়ে যায়। এবং সেই সময় যে রাজারা ছিলেন হর্ষবর্ধনের পরবর্তীকালে, তাঁরা কি মনে করতেন? যে তাঁরা মনে করতেন আমরা যদি কনৌজকে দখল করি তাহলে আমরা ভারতের অধীশ্বর হতে পারবো। এবং এই উদ্দেশ্য নিয়েই কনৌজের আশপাশের অঞ্চল থেকে কনৌজ দখলের জন্য বিভিন্ন রাজশক্তিরা উঠে পড়ে লাগে। এবং এই রকমই তিনটি রাজশক্তি ছিল পাল রাজারা, গুর্জর প্রতিহাররা এবং রাষ্ট্রকূট রাজবংশ। তাদের মনে হয় শ্রেষ্ঠ নগরী কনৌজ যে দখল করবে সেই হবে গাঙ্গেয় উপত্যকার অধিপতি। এবং তার ফলস্বরূপ শুরু হয় এক ত্রিশক্তি সংগ্রামের, যেই সংগ্রামটি চলে পরবর্তীকালের 200 বছর সময় ধরে। প্রথম দিকে এই যুদ্ধটি হয়েছিল পাল রাজা ধর্মপালের সাথে প্রতিহার রাজা বৎসরাজ এবং রাষ্ট্রকূট রাজা ধ্রুবর মধ্যে। পরবর্তীকালে আরও অন্যান্য রাজারাও এই যুদ্ধে জড়িয়ে পড়েন এবং 200 বছরের মতো একটি বিশাল সময় ধরে এই যুদ্ধটি বারে বারে সংঘটিত হয়। এটি সম্পর্কে পরবর্তীকালে যখন তোমরা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করবে সেটি জানবে। আজকে আমরা যেটুকু জানলাম সেটুকু তোমাদের প্রশ্নের উত্তর করার জন্য যথেষ্ট। শেষে এই ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে একটি কথাই বলা যায়, এর ফলাফল কি হয়েছিল। বুঝতেই পারছো, যখন এত বছর ধরে একটি যুদ্ধ হচ্ছে এবং কোনো রাজাই ঠিকমতো কোনো অংশ, কোনো রাজত্ব জয় করতে পারছে না, তখন কি হবে?
তখন দেখা দেবে সামরিক অবক্ষয়, অর্থনৈতিক দুর্বলতা, সামন্ত রাজাদের বিদ্রোহ, এইসব। অর্থাৎ এই যুদ্ধটা করতে গিয়ে এই যে তিনটি সাম্রাজ্য, পাল সাম্রাজ্য, রাষ্ট্রকূট সাম্রাজ্য এবং গুর্জর প্রতিহার, এদের কারোই কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে দেখা গিয়েছিল এই তিনটি রাজ্যই কিন্তু ধ্বংসের মুখে চলে এসেছিল। পাল রাজাদের সম্পর্কে আমরা জেনেছিলাম, দেবপালের পরে কিন্তু আস্তে আস্তে পাল সাম্রাজ্য প্রায় ধ্বংসের মুখে চলে এসেছিল। পরবর্তীকালে আবার কিছুটা সময় এই পাল রাজারা মাথা চাড়া দিয়ে উঠেছিলেন, কিন্তু পরবর্তীকালে আবার এই পাল রাজত্ব ধ্বংস হয়ে যায়। তাহলে প্রথমে আমরা জানলাম ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এবারে আমরা জানব কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। তোমাদের বইয়ের 15 পৃষ্ঠায় কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে বিস্তারিতভাবে খুব সুন্দরভাবে বলা হয়েছে। যদি তোমাদের প্রশ্ন আসে তবে তোমরা এখান থেকেই প্রশ্নের উত্তর লিখতে পারবে। এখানে কি বলা হয়েছে? পাল শাসনের একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটে। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে, অর্থাৎ কৈবর্তরা মাঝি বা জেলে সম্প্রদায়ের লোক ছিল, কিন্তু তারা পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। আমরা কোথা থেকে এই বিদ্রোহের কথা জানতে পারি? আমরা সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত কাব্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানতে পারি। এই বিদ্রোহটি মূলত শুরু হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের সময়ে, কিন্তু দ্বিতীয় মহিপাল এই বিদ্রোহটি দমন করতে গিয়ে মারা যান। এই বিদ্রোহের নেতাদের সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন, দিব্য বা দিব্যক এবং রুদক ও ভীম। এই 3 জন নেতার কথা জানা যায়। মহিপাল যখন এই বিদ্রোহটি দমন করতে যান এবং নিহত হন, তখন দিব্য কী করে? বরেন্দ্র যে অঞ্চলটি, বরেন্দ্র অঞ্চল কোনটি? আমরা কিন্তু প্রাচীন বাংলার যে জনপদগুলি পড়েছিলাম সেখানে বিস্তারিতভাবে জেনেছিলাম বরেন্দ্র অঞ্চল কোনটি, এবং এই বরেন্দ্র অঞ্চলে কিন্তু ছিল এই পাল রাজাদের প্রথম নিবাস। তাহলে পাল রাজাদের প্রথম যে নিবাস, সেই অঞ্চলটি দখল করে নেয় দিব্য। এরপরে মহিপালের ছোট ভাই ছিলেন রামপাল। তিনি মহিপালের পরে সিংহাসন আরোহণ করেন এবং তিনি দিব্যকে দমন করে বরেন্দ্র অঞ্চল উদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা পারেননি। কিন্তু পরবর্তীকালে দিব্যর পরে কৈবর্তদের রাজা হয় ভীম। ভীম কিন্তু কৈবর্তদের মধ্যে একজন জনপ্রিয় রাজা ছিলেন। পাল রাজা রামপাল কিছু আঞ্চলিক সামন্তদের সাহায্য নিয়ে পরবর্তীকালে কিন্তু এই ভীমকে পরাজিত করেন এবং হত্যা করেন, এবং বরেন্দ্র যে অঞ্চলটি ছিল তিনি পুনরুদ্ধার করেন। এবং তারপর রামপাল কামরূপ এবং ওড়িশার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুনরায় পাল সাম্রাজ্য বিস্তার করেন। কিন্তু এই বিদ্রোহের ফলে পাল রাজাদের যে সাম্রাজ্য ছিল ভেতর থেকে সেটি দুর্বল হয়ে পড়েছিল, যার ফলস্বরূপ আস্তে আস্তে পাল সাম্রাজ্য ধ্বংসের সম্মুখীন হয়। তাহলে আজকে আমরা দুটো বিষয় সম্পর্কে জানলাম। প্রথমে জানলাম ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে এবং তারপরে জানলাম কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে। আজকে আমি তোমাদের যতটুকু জানালাম, তোমাদের পরীক্ষার জন্য এতটুকু জানলেই হবে। পরবর্তীকালে বড় হয়ে যখন তোমরা প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে পড়বে, তখন বিস্তারিতভাবে এই অংশটা তোমাদের পড়তে হবে। তখন এই অংশটা দেখবে খুবই মজার, তোমাদের পড়তে খুব ভালো লাগবে। আশা করি আমি যেই অংশটা তোমাদের পড়ালাম তোমরা বুঝতে পেরেছো। এই অংশটি সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব। এরপরেও কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটি থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের অনেক ভিডিও আসবে, সেগুলি তোমরা অবশ্যই দেখো। সেখান থেকে তোমাদের সামনের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে ক্লাস 7-এর এই চ্যাপ্টারটিরই প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে।